বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শারমিন আক্তার, প্রভাষক ইতিহাস, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আজকে আমি তোমাদের একাদশ শ্রেণীর ইতিহাস প্রথম পত্র আজকে আমি তোমাদের পাঠদান করব। একাদশ শ্রেণীর মেয়েরা যারা আছো তারা তোমরা সবাই জয়েন করে ফেলো। আজকে তোমাদের ইতিহাসের প্রথম পত্র আজকে আমি তোমাদের আলোচনা করতে যাচ্ছি, এবং এর আগেও তোমাদের আমি প্রথম অধ্যায় আলোচনা শেষ করে দিয়েছি। আজকে আমি নতুন আরেকটা অধ্যায় তোমাদের শুরু করতে যাচ্ছি। এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। দেখো, আজকে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায় নিয়ে আজকে তোমাদের আলোচনা করব। তো এই দ্বিতীয় অধ্যায় কি বিষয় আছে, এই বিষয়গুলো আমি তোমাদের বলে দিচ্ছি। এই জিনিসগুলো তোমরা সবাই খাতায় লিখে রাখবে, এবং তোমরা এই জিনিসগুলো তোমরা সুন্দরভাবে দেখার চেষ্টা করবে। দেখো, তোমাদের দ্বিতীয় অধ্যায়ে যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব, বিষয়গুলো আমি তোমাদের শিরোনামগুলো লিখে দিচ্ছি, এবং তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে যাও, এবং যে বিষয় নিয়ে আমি তোমাদের লিখে দেব এই বিষয়গুলো তোমরা সুন্দর করে লিখে ফেলবে। দেখো, আজকে আমি তোমাদের আলোচনা করতে যাচ্ছি ইংরেজ উপনিবেশিক শাসন। এখন এখানে তোমাদের ইংরেজ উপনিবেশিক শাসক নিয়ে তোমাদের আলোচনা করব। দেখো, ইংরেজ উপনিবেশিক শাসক। দেখো, ইংরেজ উপনিবেশিক শাসন। এখন এখানে কি কি আছে? দেখো, এখানে আছে কোম্পানি আমল। দেখো, কোম্পানি আমল। এখানে কি আছে? কোম্পানির আমল। এই কোম্পানির আমল নিয়ে তোমাদের কিছু কথা আমি বলবো। এই জিনিসগুলো তোমরা সবাই মনে রাখার চেষ্টা করবে, এবং যাদের মনে না থাকে তারা কি করবে, খাতায় লিখে রাখবে। দেখো, 1772 খ্রিস্টাব্দের এখানে কি করা হয়েছিল, ওয়ারেন হেস্টিং যে দ্বৈত শাসন ব্যবস্থা অবসান ঘটিয়ে তখন এই রাজস্ব আদায় সম্পর্কে এই দায়িত্ব কোম্পানির হাতে তুলে নিয়ে এই ইংরেজি শাসনের ভিত্তিমূলক স্থাপন করেছিল। তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের প্রথমে জানতে হবে, ইংরেজের যে শাসনের যে ভিত্তিমূলক স্থাপন করা হয়েছিল এটা কত সনে করা হয়েছিল, তাই না? এই জিনিসটা কিন্তু আমাদের আগে প্রথম জানতে হবে যে 1772, এই 1772 খ্রিস্টাব্দে কি করা হয়েছিল, এই ওয়ারেন হেস্টিং দ্বৈত শাসন ব্যবস্থা অবসান ঘটিয়েছিল। তাহলে কি করা হয়েছিল এখানে? দেখো, আমি তোমাদের লিখে দিচ্ছি। ওয়ারেন হেস্টিং দেখো, ওয়ারেন হেস্টিং এই দ্বৈত শাসন ব্যবস্থা কি করেছিল, অবসান ঘটিয়েছিল। ঘটিয়ে তখন তারা কি করলো, এই অবসান ঘটিয়ে এই রাজস্ব আদায়ে তারা সম্পূর্ণ দায়িত্ব
কোম্পানির হাতে তারা কি করলো, তুলে নিয়ে এই ইংরেজের যে শাসনের ভিত্তিমূলক স্থাপন করেছিল। তারপরে দেখো আর এই ভিত্তির উপরে কর্নওয়ালিস এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। তাহলে এখানে কি করলো, এই ওয়ারেন হেস্টিং যখন এই দ্বৈত শাসন ব্যবস্থা অবসান ঘটালো, তারপর এখানে তার ভিত্তির উপরে কি করা হয়েছিল, কর্নওয়ালিস কর্নওয়ালিস চিরস্থায়ী চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। দেখো তারপর দেখো প্রবর্তন করেন, তখন এই ইস্ট ইন্ডিয়া এই কোম্পানি শাসনের স্থায়ী রূপ দিয়েছিলেন, দিয়েছিলেন। তখন এই পর্যায়ে তখন তারা কি করলো, যে ভারতের বিভিন্ন অঞ্চলে দেশীয় যে নরপত্তিগণ প্রতিরোধ গড়ে তোলে, তখন বিশেষ করে যে মহীশূর, টিপু সুলতান, তার ইংরেজি বিরোধী যে যুদ্ধ ছিলেন, তা এর মধ্যে উল্লেখযোগ্য ছিলেন। তারপর দেখো এই কর্নওয়ালিসের এবং তার যে উত্তরসূরি লর্ড ওয়েলসরি তখন এই কূটকৌশল ও রণনিপুণ ও অষ্টাদশ শতাব্দী একেবারে শেষ ভাগের এই টিপু সুলতান এই চূড়ান্তভাবে তখন কি করেছিল, পরাজিত করে তখন ব্রিটিশ সাম্রাজ্যবাদকে নিকণ্ঠ ভ্যানিশ করে দিয়েছিলেন। তখন দেখো এই চূড়ান্তভাবে তারা কি করলো, পরাজিত করে ব্রিটিশ সাম্রাজ্যকে কি করলো, চূড়ান্তভাবে তাদেরকে ভ্যানিশ করে দিলেন। ওয়ারেন হেস্টিং এই আক্রমণাত্মক এই সাম্রাজ্যবাদী এই অধীনতামূলক যে নীতি প্রয়োগ করে এই ভারতের অধিকাংশ অঞ্চল তারা কি করলো, দখল করতে সক্ষম হয়েছিল। তখন দেখো তোমাদের কিন্তু এই প্রশ্নটা কিন্তু আসে, যেটা আমি তোমাদের লিখে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো। অধীনতামূলক নীতি কি? নীতি কি? তোমাদের এই প্রশ্নটা কিন্তু আসে পরীক্ষায়, বারবার কিন্তু তোমাদের পরীক্ষায় এসেছে এবং আসবেও, এবং এটা কিন্তু তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখো অধীনতামূলক নীতি কি? এখন দেখো এই ওয়েলেসলির যে আক্রমণ তথ্য এই সাম্রাজ্যবাদী এই অধীনতামূলক এই নীতি প্রয়োগ করে এই ভারতের অধিকাংশ অঞ্চল তারা কি করেছে, দখল করতে সক্ষম হয়েছে। এখন দেখো এই ওয়েলেসলির পর লর্ড লর্ড উইলিয়াম বেন্টিং তখন এই গভর্নর জেনারেল হিসেবে ভারতে আসেন। তাহলে এই জিনিসটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে ওয়েলসলির পর কে এসেছে। দেখো ওয়েলসলির পর কে এসেছে, লর্ড উইলিয়াম বেন্টিং। দেখো ওয়েলসলির লর্ড উইলিয়াম বেন্টিং
দেখো উইলিয়াম বেন্টিং, তখন এই ওয়েলসলির পর এসেছে লর্ড উইলিয়াম বেন্টিং, এই গভর্নর জেনারেল হিসেবে কিন্তু এখানে কি করেছে, ভারতে এসেছে। তারপর দেখো এজন্য হিতবাদী শাসক হিসেবে বেন্টিং যে ভারতবর্ষের যে পাশ্চাত্যর যে জ্ঞান বিজ্ঞান প্রচার, নিষ্ঠুর ও অমানবিক ধর্মীয় প্রথা কঠোরভাবে নিষিদ্ধ করে এই যুগান্তকারী যে পরিবর্তন তখন কি করেছে, সাধন করেছে। তারপর দেখো এখানে যে যে শাসক হিসেবে তখন কি করা হয়েছিল, বেন্টিং যে পাশ্চাত্যের যে জ্ঞান বিজ্ঞান তোমার দেখা যায় প্রচার নিষ্ঠ অমানবিক ধর্মীয় তে কঠোরতা তখন তারা কি করেছে, কঠোরভাবে নিষিদ্ধ করেছে এবং যুগান্তকারী যে পরিবর্তনে তারা কি করলো, সাধন করলো। তো এই পরবর্তীকালে যে সাম্রাজ্যবাদী শাসক ডালহৌসি যুদ্ধ সত্যবিলোপ নীতি দ্বারা এই রাজ্য দখল করে। তাহলে এই রাজ্য দখল করার পেছনে কিন্তু দেখো এই কাদের অবদান ছিলেন, যে পরবর্তী যে সাম্রাজ্যবাদী যে শাসক ডালহৌসি যুদ্ধ, এই যুদ্ধ এই সত্যবিলোপ নীতি দ্বারা কিন্তু কি করা হয়েছে, দখল করা হয়েছে। তাহলে এটা কি দ্বারা দখল করা হয়েছে, তোমাদের এটা কিন্তু জানতে হবে যে সত্য সত্য বিলুপ দ্বারা তখন এটা কি করেছে, রাজ্য দখল করেছে। নীতি দ্বারা রাজ্য তারা কি করলো, দখল করলো। তারা এই সমস্ত কিছু তারা কি করেছে, এই সত্য বিলুপ নীতি দ্বারা এই রাজ্য তারা কি করেছে, দখল করেছে। তখন দেখো এই পর্যায়ক্রমে তখন তারা কি করেছে, এই রূপে যে রাজ্য দখল লুণ্ঠন এবং নির্মূল ও শোষণের প্রতিক্রিয়া হিসেবে এই ভারতবর্ষের যে সংগঠিত হয়েছে 1857 খ্রিস্টাব্দের প্রথম স্বাধীনতা সংগ্রাম। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদের কিন্তু জানতে হবে যে স্বাধীনতা সংগ্রাম কত সনে হয়েছিল। তাহলে 1857 সালে খ্রিস্টাব্দের স্বাধীনতা প্রথম দেখো প্রথম স্বাধীনতা সংগ্রাম হয়েছিল। তাহলে এই জিনিসটাও কিন্তু আমাদের জানতে হবে যে 1857 খ্রিস্টাব্দে প্রথম স্বাধীনতা সংগ্রাম হয়েছিল। দেখো আমি তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু তোমাদের আমি বোর্ডে লিখে দিচ্ছি এবং তোমরা এই জিনিসগুলো কিন্তু তোমরা সুন্দর করে লিখে রাখবে এবং বোঝার চেষ্টা করবে যে আমি কি বিষয়গুলো তোমাদের লিখে দিচ্ছি, এবং এই বিষয়গুলো যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কিন্তু সমস্ত কিছুই তোমাদের কিন্তু মনে থাকবে অতি সহজেই। তারপর দেখো তাহলে দেখো এগুলা কিন্তু তোমাদের সৃজনশীলও কিন্তু আসে এবং বহু নির্বাচনী প্রশ্নতেও কিন্তু তোমাদের কিন্তু আসে। তারপর দেখো আমরা স্বাধীনতা সংগ্রাম জানলাম যে 1857 সালে হয়েছিল, এই জিনিসটা কিন্তু আমাদের কিন্তু জানতে হবে। তারপর দেখো আমরা যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকে, আলোচনা বিষয়ে আমি তোমাদের লিখে দিচ্ছি ওয়ারেন হেস্টিং। ওয়ারেন হেস্টিং নিয়ে আজকে তোমাদের আমি কিছু আলোচনা করব যে ওয়ারেন হেস্টিং এর জীবনীটা কেমন ছিল, সে সমাজের জন্য কি কাজ করেছে, কিভাবে কাজ করেছে,
এই জিনিসগুলো কিন্তু আমাদের কিন্তু অনেক কিছু শিক্ষণীয়। দেখো, ওয়ারেন হেস্টিং, ওয়ারেন হেস্টিং, দেখো ওয়ারেন হেস্টিং কি করেছিল? নিয়ামক আইন, দেখো নিয়ামক আইন এটা কত সনে হয়েছিল? 1773 খ্রিস্টাব্দে। তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের প্রথমে জানতে হবে যে ওয়ারেন হেস্টিং সম্পর্কে যখন আমরা জানব, ওয়ারেন হেস্টিং কি করেছিল? নিয়ামক আইন এটা কত সনে করেছিল? 1773 খ্রিস্টাব্দে। তাহলে এই জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখো, দেখো ভারতবর্ষে যে ইংরেজের শক্তি সুসংহতকরণ হেস্টিংয়ের অবদান কি ছিল? অনস্বীকার্য ছিলেন। সে 18 বছর বয়সে সে কি করেছিল? এই কলকাতা কোম্পানি এই একজন সাধারণত কর্মচারী হিসেবে তার এই কর্মজীবন শুরু করেছিলেন এবং কর্মদক্ষতার গুণের অতি অল্প সময়ের মধ্যে সে কি করেছিল? কাশিম বাজারে রেসিডেন্ট পদে উন্নতি লাভ করেছিলেন। তাহলে দেখো, তার কর্মদক্ষতার গুণেই কিন্তু সে কি করেছিল? সে কাশিম বাজারে সে রেসিডেন্ট পদে উন্নতি লাভ করেছিলেন। তারপর দেখো যে ফার্সি বাংলা ভাষাও তিনি ভালো করে জানতেন। তাহলে দেখো এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রথমে জানতে হবে যে সে কোন কোন ভাষায় পারদর্শী ছিলেন। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদের জানতে হবে যে ফার্সি, ফার্সি ও বাংলা ভাষা, বাংলা ভাষায় সে দেখো ফার্সি ও বাংলা ভাষায় কি ছিলেন? পারদর্শী ছিলেন। সে দেখো ফার্সি বাংলা ভাষা সে ভালোভাবে জানতেন। ভালো করে জানতেন। তাহলে দেখো এই জিনিসগুলো কিন্তু তার একটা কিন্তু গুণ ছিল যে সে কিন্তু অনেক সুদক্ষ ছিলেন এবং সে ফার্সি ও বাংলা ভাষায় সে অনেক পারদর্শী ছিলেন এবং ভালো সেই ভাষাগুলো তিনি জানতেন। তারপর দেখো সে আর কি কি তার মধ্যে গুণাবলী ছিলেন? যে পাশাপাশি উর্দু ও আরবিতেও যথেষ্ট দক্ষতা ছিলেন এবং পাশাপাশি কি ছিলেন? উর্দু, উর্দু ও আরবি, আরবি ভাষাও সে দক্ষ ছিলেন, দক্ষতা ছিল। দেখো তোমাদের বোঝার জন্য আমি শর্ট করে একটু একটু করে পয়েন্ট লিখে দিচ্ছি যেন তোমরা সহজেই যেন মনে রাখতে পারো। তাহলে দেখো উর্দু ও আরবি ভাষা দক্ষতা তিনি ছিলেন। তারপর দেখো তার যে শাসনকালকে তারা কি করেছে? দুটি ভাগে ভাগ করেছিলেন। শাসনকালকে কি করেছে? দুটি ভাগে ভাগ করেছে। এর মধ্যে দেখো দুভাগে ভাগ করেছে। এক হচ্ছে 1772 থেকে 1774,
2 নম্বরে হচ্ছে 1774 থেকে 1785। খ্রিস্টাব্দ পর্যন্ত সে গভর্নর হিসেবে দ্বিতীয় জেনারেল হিসেবে সে দ্বিতীয় পর্বে ছিলেন। তারপর দেখো 1764 খ্রিস্টাব্দে কি হয়েছিল, বক্সারের যুদ্ধ। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, প্রশ্ন। এটা কিন্তু তোমাদের বহু নির্বাচনেতেও কিন্তু আসে। 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ। তাহলে 1764 খ্রিস্টাব্দে কি হয়েছে, বক্সারের যুদ্ধ শেষে তিনি স্বদেশে ফিরে যান। তো ইতিমধ্যে যে ভারতবর্ষের যে কোম্পানি শাসনের যে অরাজকতা, দুর্নীতি দেখা দিয়েছিল, 1772 খ্রিস্টাব্দে তিনি কাটিয়ারের স্থানে পুনরায় সে বাংলাদেশে গভর্নর নিয়োজিত হন। তারপর দেখো তাকে এই সময় অভ্যন্তরীণ ও পররাষ্ট্র, তারপর পররাষ্ট্র ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তাহলে দেখো তাকে কিন্তু অনেক সমস্যার মধ্য দিয়েও কিন্তু তাকে কিন্তু মোকাবেলা করতে হয়েছে। তারপর দেখো প্রথম পর্যায়ে 1176 থেকে 1770 খ্রিস্টাব্দে ভয়াবহ কিন্তু দুর্ভিক্ষ হয়েছিল। তাহলে এই দুর্ভিক্ষ কত সনে হয়েছিল, এটা কিন্তু তোমাদের কিন্তু জানতে হবে এবং মনে রাখতে হবে, এবং এই জিনিসটা কিন্তু তোমাদের পরীক্ষায় বারবার আসে। বঙ্গাব্দে 1770 খ্রিস্টাব্দে কি হয়েছিল, দুর্ভিক্ষ হয়েছিল। দেখো এই দুর্ভিক্ষ কত সনে হয়েছিল, 1770 খ্রিস্টাব্দে কিন্তু এটা কিন্তু বাংলার কিন্তু অনেক ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল, এবং এই দুর্ভিক্ষ কিন্তু অনেক লোক মারা গিয়েছিল, মৃত্যুবরণ করেছিল। তারপর দেখো ফলে যে বাংলার যে বহু গ্রামে জনশূন্য হয়ে পড়েন, এবং সবুজ প্রান্তের উজাড় হয়ে উর্বর জমি মরুভূমি পরিণত হয়েছিল। অনেক মরুভূমিও কি হয়েছিল, মরুভূমিতে পরিণত হয়েছিল। তারপরে দ্বিতীয় পর্যায়ে যেটা ছিল, দেখো দ্বৈত শাসন নীতির ফলে যে প্রশাসনিক যে জটিলতার সৃষ্টি হলেও দেশে অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়েন। ফলে যে রাজকোষ তখন কি হয়েছে, শূন্য হয়ে পড়েছে। তারপর দেখো তৃতীয় পর্যায়ে ছিলেন যে কোম্পানি কর্মচারীগণ এই শাসনতান্ত্রিক যে দুর্বলতা, এই সুযোগ দুর্নীতি করা হয়ে ওঠে। তারা এই ব্যক্তির স্বার্থে তখন তারা কি করেছে, অসাধু উপায়ে উপার্জনে লিপ্ত হয়েছিলেন। তো ফলে তার বিচার ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েন। আর চতুর্থ যেটা ছিলেন যে ইংরেজদের যে বিতরণ ও প্রতিশোধ গ্রহণের জন্য হায়দার আলী সুযোগ খুঁজেছিলেন, যে অন্যদিকে দাক্ষিণাত্য মারাঠার শক্তি উত্থান ও ব্রিটিশ শক্তির প্রতি হুমকি ছিলেন। এমনকি এক প্রতিকূল পরিবেশেও ওয়ারেন হেস্টিং এই বাংলা শাসনভার বহন করতে হয়। তারপর দেখো পঞ্চম যে ছিলেন যে 1774 থেকে 1785 খ্রিস্টাব্দের মধ্যে এই ভারতে তখন ইংরেজ কোম্পানি নানা বিপত্তির সম্মুখীন, ও যে সকল
ব্রিটিশ সরকারের ইউরোপের নানা বিপত্তির সম্মুখীন হতে হয়েছিল। তাহলে আমরা ওয়ারেন হেস্টিং এর এই নিয়ামক আইনটা দেখলাম। এখন দেখো, আমরা এখন দেখব হেস্টিং এর অধীনত নীতি। দেখো হেস্টিং এর দেখো হেস্টিং এর অভ্যন্তরীণ নীতি। দেখো, এখন আমরা ওয়ারেন হেস্টিং এর নিয়ামক আইন নিয়ে আলোচনা করেছি। এখন আলোচনা করব হেস্টিং এর অভ্যন্তরীণ নীতি নিয়ে আলোচনা করব। এখন এই নীতিটা তোমরা একটু লক্ষ্য করো যে এই নীতিতে কি বলা হয়েছে। দেখো ওয়ারেন হেস্টিং যে বিপজ্জনক যে পরিস্থিতি, যে কতিপয় গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ নীতি গ্রহণ করেন, যার বাংলা তথা এই ভারতবর্ষে ইংরেজি ও কোম্পানির সাম্রাজ্য বিস্তারিত সহায়তা ছিলেন। এখন দেখো এর মধ্যে আছে কি, এর মধ্যে আছে রাজস্ব রাজস্ব সংস্কার। দেখো রাজস্ব সংস্কার নিয়ে আলোচনা করব। দেখো হেস্টিং যে অভ্যন্তরিক যে শাসন নীতির মূল উদ্দেশ্য ছিল কি, রাজস্ব আদায়ের সুষ্ঠু ব্যবস্থা প্রবর্তন এবং দেওয়ানি ও বিচার ব্যবস্থার সংস্কার সাধন। এই দ্বৈত শাসনের বিপ্লব সাধন করে তিনি শাসন ও রাজস্ব বিভাগ এই কোম্পানির অধীনে তখন স্থাপন করে এবং অত্যাচারের এই অভিযোগে রেজা খান সেতাব রায়কে পদচ্যুত করেন। তো পাশাপাশি নায়ক ও দেওয়ানের পদ বিলোপ এবং রাজস্ব বিভাগের দুর্নীতি দূর করতে এর সুষ্ঠু পরিচালনার জন্য যে রাজকোষ মুর্শিদাবাদ হতে এই কলকাতা স্থানান্তর করে একটি রাজস্ব বোর্ড গঠন করেন। এছাড়া এই রাজস্ব খাতে তখন তারা আয় বৃদ্ধির জন্য তখন তারা কি করেছে, 5 বছর মেয়াদি সর্বোচ্চ মূল্যের এই জমিদারি ইজারা দেওয়ানি নিয়ামক প্রবর্তন করেন এবং পাঠশালা বন্দোবস্ত নামে এটা কি ছিলেন, পরিচিত ছিলেন। তারপর দেখো এই জমিদারগণ এই ব্যবস্থার মাধ্যমে তখন তারা কি করেছে, এই প্রজাদের উপরে জোর জুলুম করে এই অর্থ আদায় করতেন। ফলে তখন প্রজাদের যে দুঃখ দুর্দশার কিন্তু ওই সময় কি ছিল, তাদেরকে সীমা ছিল না। পরবর্তীতে তারা কি করলো, একশালা বন্দোবস্ত প্রবর্তন করেছিল। এটা ছিল কি রাজস্ব বা সংস্কারে। এখন দেখো দ্বিতীয়টা হচ্ছে বিচার সংস্কার। দেখো বিচার সংস্কার, বিচার বিভাগ কিভাবে তারা সংস্কার করেছিলেন। দেখো বিচার বিভাগের সংস্কারে ছিল ওয়ারেন হেস্টিং এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। মুঘল বিচারকদেরকে অনুসরণ করে তিনি এই বিচার বিভাগকে যে শৃঙ্খলাপূর্ণ এই ন্যায় বিচারমূলক করাই নীতি তারা কি করেছে, গ্রহণ করেছেন। এই ক্ষেত্রে তিনি ইউরোপের এই আইন চালু করার পক্ষপাতী ছিলেন না। তারপর তিনি যে এই কোম্পানি বাণিজ্য বিভাগের শাসন বিভাগ থেকে পৃথক করে, যাতে বাণিজ্য বিভাগে শাসন কাজে হস্তক্ষেপ করতে না পারে। পাশাপাশি এই বিচার বিভাগের এই রাজস্ব বিভাগ হতে পৃথক করে প্রত্যেকটি জেলায় একটি করে দেওয়ানি
ও ফৌজদারি আদালত স্থাপন করেছে। তাহলে এখানে কি করেছে, একটা করে দেওয়ানি, একটা করে ফৌজদারি আদালত এখানে স্থাপন করেছে। এবং ইংরেজের যে কালেক্টর, দেশীয় বিচারকগণ যথাক্রমে তখন এই দেওয়ানি, এই ফৌজদারি, এই আদালতে বিচারক ছিলেন। এছাড়া এই দেওয়ানি, ফৌজদারি, এই মোকদ্দমা আপিলের জন্য সদয় এই দেওয়ানি আদালত ও সদয় নিজামত ও আদালত নামক দুটি উচ্চ আদালত স্থাপন করা হয়েছিল। দুটি উচ্চ আদালত তখন কি করা হয়েছিল, তারা এখানে স্থাপন করেছিল। তখন তিনি এই বিচার ব্যবস্থার এই দক্ষতা তখন কি করলেন, বৃদ্ধি করেন। গভর্নর তার এই পরিষদের 2 জন সদস্য দিয়ে গঠিত হয় দেওয়ানি আদালত। আর ফৌজদারি আদালত গঠিত হয় কাজী মুক্তিদের নিয়ে। আদালতের প্রধান ছিলেন নবাব নাজিম এবং হিন্দু মুসলিম আইন অনুসারে এই বিচার কাজে পরিচালনা হতো। তাহলে আমরা এই বিচার সংস্কারটা দেখলাম। এখন 3 নম্বরের যে বিষয়টা আমরা দেখব, 3 নম্বর পয়েন্ট দেখো, বাণিজ্য সংস্কার। তোমরা সবাই এই পয়েন্টগুলো লিখে রাখবে, কারণ এগুলা, এই জিনিসগুলো তোমরা লিখে রাখবে এর জন্য যে ওয়ারেন হেস্টিং কি কি কাজগুলো করেছিল, তাই এই জিনিসগুলো তোমরা সুন্দর করে খাতায় লিখে রাখবে। দেখো, বাণিজ্য সংস্কার, কিভাবে বাণিজ্য কাজের সংস্কারগুলো করেছিল, এই বিষয়ে এখন আমরা জানবো। দেখো, হ্যাস্টিং কোম্পানি কর্মচারী এই বিনা শুল্ক বাণিজ্যগত এই বাণিজ্য বন্ধ করে দেয়। দস্তক প্রথা আইনের লোপ পায়। মাল চলাচলের সুবিধার জন্য এই কলকাতা, হুগলি, মুর্শিদাবাদ, ঢাকা, পাটনা ছাড়া তিনি সমস্ত শুল্ক চৌকির বন্ধ করে দেন। যার দরুন জমিদারগণ ইচ্ছামতো শুল্ক আদায়ের ক্ষমতা হারায়। এছাড়া তিনি কোম্পানির স্বার্থে কাপড় তৈরির জন্য তাঁতিদেরকে উপরে জুলুম নিষিদ্ধ করেন। পাশাপাশি ভুটান ও তিব্বতের সঙ্গে বাণিজ্য শুরু করেন। তাহলে বাণিজ্য শুরু করেছে কাদের সাথে, এটা কিন্তু তোমাদের জানতে হবে। ভুটান ভুটান ও তিব্বত সাথে বাণিজ্য করেছেন। বাণিজ্য শুরু করেছেন। তাহলে এই যে এই দুটো জিনিসও কিন্তু আমাদের জানতে হবে যে কার কার সাথে যুদ্ধ বাণিজ্য কাজ কর্মগুলো করেছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের জানতে হবে। তাহলে দেখো, আমরা এই বিষয়গুলো কিন্তু জেনে গেলাম। তাহলে দেখো, আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি, এই বিষয়গুলো আমি তোমাদের আবার বলে দিচ্ছি যে এই বিষয়গুলো তোমরা একটু করে তোমরা বোঝার চেষ্টা করবে যে কি বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। জাস্ট এই বিষয়গুলো যদি তোমরা মনে রাখো, তাহলে কিন্তু তোমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবে। তো দেখো, আজকে অনেকগুলো জিনিস তোমাদের পড়িয়ে ফেললাম। এই জিনিসগুলো তোমরা একটু করে মনে রাখবে। দেখো, ইংরেজি উপনিবেশিক শাসন, কোম্পানি আমল আজকে তোমাদের আলোচনা করেছি। ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিল, এই বিষয়ে আলোচনা করলাম। এর সাথে কে ছিলেন, কর্নওয়ালিস ছিল, সে বন্দোবস্ত প্রবর্তন করেছিল। স্বাধীনতা মূলত অনুভূতি কি, এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করেছি। ওয়ারেন হেস্টিংস, লর্ড ডালহৌসি বেন্টিং, উইলিয়াম বেন্টিং, এরা কি করেছিল, এই শর্ত বিলোপ নীতি
দখল করেছিলেন। তারপর 1857 খ্রিস্টাব্দে কি হয়েছিল, স্বাধীনতা সংগ্রাম হলো। আমরা দেখো, আমরা অনেকগুলো বিষয় আজকে তোমাদের আমি পড়িয়ে ফেলেছি। তো অধীনতা মিলিটারি নীতির মধ্যে যে বিষয়গুলো আছে, রাজস্ব সংস্কার, বিচার সংস্কার, বাণিজ্য সংস্কার, এই জিনিসগুলো আজকে তোমাদের আমি আলোচনা করলাম আজকে। আর আমি তোমাদের এখানে ক্লাস শেষ করছি। পরবর্তীতে তোমরা ক্লাসে সবাই জয়েন করে ফেলবে, এবং পরবর্তী টপিকস নিয়ে আমি তোমাদের আবার তোমাদের সামনে সপ্তাহে আলোচনা করব। তোমরা এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এবং সকলেই তোমরা ক্লাসগুলো দেখার চেষ্টা করবে, এবং প্রতিদিন তোমরা ক্লাসগুলো কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে অনলাইনে ক্লাস হচ্ছে। তোমরা প্রত্যেকটা মেয়ে, তোমরা প্রত্যেকটা যার যার যে সাবজেক্ট আছে তোমরা সবাই ক্লাসগুলো দেখবে এবং পড়বে, এবং তোমাদের সুস্থতা কামনা করছি, এবং তোমরা সবাই ভালো থাকবে, ঘরে থাকবে, এবং ঘরে থেকে তোমরা সুন্দরভাবে ক্লাসগুলো দেখবে। আজকে আমি তোমাদের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।